শুরু করছি আমির স্প্যারো, পর্ব সংখ্যা 31। তুমি যেহেতু বোনকে ভালোবাসো, হয়তো আমার বোনকে ভালো রাখবে। একটা মাত্র বোন চোখের আড়ালে হওয়ার থেকে সারা জীবন আমার সামনে থাকুক, এইভাবে আমি তোমার সব পাগলামিতে সায় দিয়েছি। যা বলেছ তাই করেছি। এই ভাবনা যদি আমার ভুল হয়, তবে এই ভুলের শাস্তিস্বরূপ আমি তোমার বিরুদ্ধে যেতেও রাজি আছি। আমি সব কিছু মেনে নিতে পারলেও আমার বোনের চোখে পানি আমি তানভীর কখনোই সহ্য করব না। নিজের জীবন যেথায় সুখী থাক, আমি আমার বোনের কষ্ট মানতে পারবো না। তুমি আজ অবধি যা বলেছ, যেভাবে বলেছ, আমি সব অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু আর না, সেদিন তোমাদের মধ্যে কি হয়েছে আমি জানি না। তুমি কোনো কারণে রাগ করেছো, সেটা বুঝতে পেরে বাড়িতে কোনো কথাই বলিনি। তুমি সেই রাগ কতদিন, তোমার রাগের প্রভাব আমার বোনটার ওপর দিয়ে কিভাবে যাচ্ছে তুমি বুঝতে পারছো? তুমি একবার ওর দিকে চেয়ে দেখেছো? চাইবে কেন? তোমার কাছে তো রাগটাই সব। কাছের মানুষ দূরে যাক, দুনিয়া ওলটপালট হয়ে যাক, তোমার রাগটাই সব কিছু। আজ সামান্য বিষয় নিয়ে আমার বোনের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো। বিয়ের পর কি করবে তুমি? রাগ উঠলে চিৎকার করবে, হাত তুলবে আমার বোনের ওপর, নাকি অন্য কোনো নারীতেও আসক্ত হবে? তখন সারাটা জীবন আমার আফসোস করতে হবে। আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। থাক ভাই, আমি সহজ সরল মানুষ, এত ঝামেলা জড়াতে চাই না। তোমার কাছে আমার বোন মূল্যহীন হতে পারে, কিন্তু আমার বোন আমার পৃথিবী। তোমাকে পেয়ে ক্ষণিকের জন্য সুখী হওয়ার যে কিছু দিন কেঁদে সারা জীবন ভালো থাকা শ্রেয়। তুমি তোমার রাগ নিয়ে থাকো, আমার বোনের সুন্দর একটা জীবন আমি ধ্বংস করতে না করো না প্লিজ। আমার মন ভালো কিন্তু ভাগ্য খারাপ, এই ভেবেই না হয় জীবন পার করে দিব। তানভীর থামলো। আবির তো এতক্ষণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। কথা শেষ হতেই উঠে দাঁড়ালো। চুলগুলো ঠিক করতে করতে গুরুগম্ভীর কণ্ঠে বলল, মেঘকে আমার থেকে কেড়ে নেওয়ার কথা ভাবলে আমি ভুলে যাব তুই মেঘের ভাই। আবির দীর্ঘ পায়ে রূপ থেকে বেরিয়ে গেল। তানভীর নিঃশব্দ হয়ে বসে আছে। ছেলেটা সহজে কাঁদতে পারে না। হয়তো আজ তানভীরের চিৎকার করে কাঁদতে, সেই কান্নায় মনের ভেতরে জমে থাকা সব কষ্টগুলো নিঃশেষ হয়ে যেত। আবির সরাসরি বসার চলে বসার ঘরে চলে গেল। আলী মোহাম্মদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান বসে কথা বলছিলেন। আবির নিঃশব্দে গিয়ে সোফায় বসলো। মাটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। আলী মোহাম্মদ খান ছেলের দিকে তাকিয়ে মৃদু স্বরে জানতে চাইলেন, কিছু বলবেন? আবির আব্বুর দিকে তাকালো। শ্যাম বর্ণের চেহারা আজ ভীষণ কালো দেখাচ্ছে। আলী আহমেদ খান ছেলের মুখের দিকে তাকিয়ে আঁতকে উঠলেন। আতঙ্কিত কণ্ঠে শোধালেন, কিছু হয়েছে আবির? আলী মোহাম্মদ খান এর অঙ্গে আতঙ্কিত কণ্ঠে শোনা বাকি দুই ভাইও আবিরের দিকে মনোযোগ দিলেন। আবির মলিন কণ্ঠে বলল, আমার কিছু বলার আছে আব্বু। হ্যাঁ বলো। আমি এত বছর দূরে থেকে বুঝেছি প্রিয় মানুষদের থেকে দূরে থাকা কতটা কষ্টদায়ক। ফিরে এসেও তাই দেখছি। এসব এভাবে যে যার সংসার নিয়ে আলাদা হয়ে গেলে আমাদের সঙ্গীগঞ্জের কী হবে? অনেক তো হলো দূরত্ব, এবার এই দূরত্বের অবসান হওয়া দরকার। তাই আমি চাই আমরা সবাই এবার আমাদের খানবাড়িতে ফিরে যাই। কাকিমণি চাকরি ট্রান্সফার করে ঢাকায় আসার চেষ্টা করবে। মিম আদি কাকিমণি ততদিন আমাদের সাথেই থাকবে। চাচুরা ভাড়া বাসা থেকে ছেড়ে আমাদের বাসায় ফিরে আসবেন। আমার বাড়ি তার বাড়ি বলতে কোনো শব্দ থাকবে না। আমাদের বাড়ি হবে এখানে, যেখানে আমাদের সবার সমান অধিকার থাকবে। আব্বু আম্মুকেও একা থাকতে চাই না। প্রয়োজনে ঈদের ছুটি বা স্পেশাল কোনো অনুষ্ঠানে বাড়িতে এলাম। নিজেদের মধ্যে দূরত্ব আর ভালো লাগছে না। আবিরের কথাগুলো বলে চাপা নিঃশ্বাস ছাড়ল। মোজাম্মেল খান বললেন, বাসা থেকে মেঘের ভার্সিটি দূরে হয়ে যাবে। আমি আছি, তানভীর আছে, আমরা দিয়ে আসবো। প্রয়োজনে গাড়ি দিয়ে যাব। তাই বলে অমন পায়রার খোপের মতো ঘরে থাকবে? 2 দিন আমি 2 দিনেই দম বন্ধ হয়ে আসছিল। আপনারা এতদিন যাবৎ কীভাবে আছেন আমি জানি না। মোজাম্মেল খান ধীর গলায় বললেন, ভাড়া বাসা এমনিই হয়। আমি আমার প্রস্তাব রাখলাম, এবার আপনারা ভেবে দেখুন কী করবেন। আলী মোহাম্মদ খান আদিকে ডেকে বললেন, মিম মেঘ আর তানভীরকে ডাকার জন্য। আদি বাড়ির মহিলাদেরও ডাকা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সবাই উপস্থিত হলো। আলী মোহাম্মদ খান সবার সামনে কথাটা বললেন। তানভীর কথাটা শুনে আবিরের দিকে তাকালো। মেঘ এক নজর দেখে নরম স্বরে বলল, আমি যেখানে আছি সেখানেই ভালো আছি। তবে আম্মু চাইলে অবশ্যই খানবাড়িতে থাকতে পারেন। সেক্ষেত্রে আমি হোস্টেলে চলে যাব। আবিরের চাহনিতে রুষ্ঠা ক্রোধের
অনলে দু চোখ লাল হয়ে যাচ্ছে, রাগে শরীর কাঁপছে। রাগ নিয়ন্ত্রণ করতে দাঁতে দাঁত চেপে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তানভীর তখনও আবিরকেই দেখছে। আলী মোহাম্মদ খান বলে উঠলেন, তা হয় না, আমাদের বাড়ির মেয়ে হোস্টেলে থাকবে, এটা ভালো দেখায় না। তানভীর মলিন হেসে বলল, ভার্সিটির হোস্টেলে তেমন কোনো সমস্যা নেই, বনু ভালো থাকবে ওখানে। তানভীরের কথায় আবির রাগ দ্বিগুণ বেড়ে গেল। রাগের মাথায় তীব্র থেকেও তীব্র হচ্ছে। আব্বুর উত্তরে তোয়াক্কা না করে শক্ত কণ্ঠে আবির বলল, চারজন এক হলে যদি বাকি দুজন সুরে যেতে চাই তবে এই কাছে আসার কোনো প্রয়োজন নেই, দরকার হলে আমি নিজেই দূরে চলে যাব, তবু আপনারা ভালো থাকুন। আবির ঝড়ের বেগে রুম থেকে বেরিয়ে গেল। সবাই অবাক হয়ে আছে। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে শুধালো, আবিরের কিছু হয়েছে? তানভীর, তেমন কিছু না, হট করে রেগে যাওয়া ছেলে তো আবির না, অবশ্যই কিছু হয়েছে। তানভীরের সাদাসিধে জবাব, আমি কি বলবো, তোমরা কি ঝগড়া করেছো? না, ঝগড়া করার স্বভাব আমাদের নেই। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবিরের রাগ করার কারণ মেঘ বেশ বুঝতে পারছে, কিন্তু তানভীরের বিষয়টা খটকা লাগছে। মেঘ ভার্সিটিতে ভর্তি হওয়ার পর, এমনকি মিষ্টিদের সাথে বন্ধুত্ব হওয়ার পর পর বেশ কয়েকবার হোস্টেলে যাওয়ার কথা বলেছে, কিন্তু তানভীর তখন একদমই রাজি ছিল না। সে হোস্টেলের কথা শুনতেই পারতো না, অথচ আজ মেঘের সাপোর্টে চলে গেল। এটা কিভাবে সম্ভব? এদিকে তানভীর মেজাজ খুব খারাপ। সে খুব করে চাইছে আবির আর মেঘকে দূরে সরিয়ে দিতে, কারণ মেঘের কান্না তার পক্ষে সহ্য করা সম্ভব না। আবির ছোট থেকেই রাগী, যেভাবে খুব কম সময়ে মানুষের মন জয় করে নিতে পারে, তেমনইভাবে রাগে সব কিছু ধ্বংসও করে দিতে পারে। সব জায়গাতে রাগ দেখায় না, একবার রেগে গেলে কাউকে সহজে ছাড়েও না। তানভীরের সাথে একবারের টুকটাক ঝামেলা হয়েছে, কিন্তু মেঘের কথা ভেবে আবির বা তানভীর নিজেদের ভুল বোঝাবুঝি বাদ দিয়ে আবার মিলে গিয়েছে, কিন্তু এবারেরটা ভিন্ন, কারণ এবার মূল কেন্দ্রবিন্দু মেঘ। একে একে মেঘ, মিম, তানভীর চলে গেল। এখন বড়রা আলোচনা করছে। তানভীর আবিরের রুমের দিকে গেল, কিন্তু আবিরের রুমে নেই, বাড়ির আনাচে কানাচে কোথাও নেই। মেঘ নিজের রুমে গিয়ে ফোন হাতে নিয়ে বসে আছে। আবিরকে কল করবে কিনা ভাবছে। কয়েক মিনিট পর বুকে সাহস নিয়ে কল করলো, কিন্তু আবিরের ফোন বন্ধ। পরপর 5টা কল দিল, কিন্তু ফোন বন্ধ। সারাদিন কেটে গেল। আবির এখনও নিরুদ্দেশ। তানভীর রুমে বসে ফোন চাপছিল। হঠাৎ মেঘের রুমে ঢুকলো। মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাইয়া, আবির ভাই কোথায়? জানি না, সকাল থেকে কতগুলো কল দিয়েছি, কিন্তু ফোন বন্ধ। তানভীর মেঘের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ব্যাগ গুছিয়েছিস? না, ব্যাগ গোছাতে যা, সকাল সকাল বের হব। কাল যে বলে বলে দুপুরে যাব কাল যে বললে দুপুরে যাব, আমার কাজ আছে, বিকালের আগে যেতে হবে। মেঘ ব্যাগ গোছাতে চলে গেল। দুটো জামা ভাঁজ করতেই মাহিন এসে দরজায় দাঁড়ালো। মেঘকে দেখে বলল, মেঘ আপু, তোমরা নাকি কাল চলে যাবে? হ্যাঁ। তোমাকে কে বললো? আবির ভাইয়া। মেঘ চমকে তাকালো। উত্তেজিত কণ্ঠে শোধালো, আবির ভাইয়া কোথায়? একা একা খাল পাড়ে বসে আছে, অনেকক্ষণ যাবৎ বসেছিল, এখনও আছে নাকি জানি না। মেঘ নিজের ব্যাগ থেকে একটা চকলেট বের করে মাহিরকে দিল। মাহির সঙ্গে সঙ্গে আদি আর মিমের সাথে দেখা করতে গেল। মেঘ চুপি চুপি হাঁটা শুরু করলো। সন্ধ্যার অনেকটা পর হয়ে গেছে, বাইরে অন্ধকার হয়ে এসেছে। তারপরেও বুকে সাহস নিয়ে মেঘ খাল পাড়ে চলে গেল। আবছা আধারে দূর থেকে আবিরকে স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ মুচকি হেসে ছুটে গেল। আবিরের কাছে যেতেই হাঁটার গতি কমালো। পা টিপে টিপে আবিরের পাশে গিয়ে ধপ করে বসে পড়ল। আবির মেঘকে দেখে দূরে সরতে চাইল, কিন্তু মেঘ একদম গা ঘেঁষে বসলো। আবির হাতের ভেতরে দিয়ে নিজের হাতটা রেখে শক্ত করে হাতটা আঁকড়ে ধরল। আবিরের নীরবে মেঘের কাণ্ড দেখছে। মেঘ আবিরের হাতের ওপর নিজের হাতটা রাখলো। একে একে আবিরের প্রতিটা আঙুলের ভাঁজে নিজের ছোট ছোট আঙুলগুলি রাখলো। অতঃপর মোলায়েম কণ্ঠে শোধালো, কোথায় ছিলেন সারাদিন? মেঘ, খুঁজতে গিয়েছিলাম। কেন? আবির কোনো গম্ভীর কণ্ঠে বলল, আমার তো চরিত্রে সমস্যা, মনে এক জায়গায় স্থির থাকে না, তাই সময় থাকতে অন্য মেয়ে খুঁজতে গিয়েছিলাম। মজা করছেন? তুই কি আমার বেআইন হোস? মেঘ মিষ্টি হেসে জবাব দিল, হতেও পারি। আবির চোখ জোড়া তাকিয়ে প্রশ্ন করলো, কিভাবে? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধীরস্থির কণ্ঠে বলল, যেমন ধরুন আপনার ভবিষ্যৎ ছেলে মেয়ের সাথে আমার মেয়ে ছেলের বিয়ে দিয়ে দিলে সব ঠিকঠাক, মনে আপনি বেআইন হয়ে গেলাম। আবির সূক্ষ্ম নেত্রে তাকিয়ে ফোঁস করে শ্বাস ফেলল। ছেলে মেয়ে হওয়া পর্যন্ত ধৈর্য আমার হবে না, তার আগেই আমার না হতে পারা বেআইনকে নিয়ে পালিয়ে যাব। কোথায় পালাবেন? যেদিকে দু চোখ যায় চলে যাব। তুই এখানে
এসেছিস কেন আপনাকে দেখতে? আমাকে দেখতে হবে না, তুই হোস্টেলে যাওয়ার বন্দোবস্ত কর। আর আমি আমার জায়গায়। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কোথায় যাবেন আপনি? আবির উত্তর দিচ্ছে না, কয়েক মুহূর্ত চুপ থেকে আস্তে করে বলল, তোদের জীবন থেকে বহু দূরে, যত দূরে গেলে আমার নামটাও তোদের কানে আসবে না। তার যাওয়ার আগে সম্পর্কে এমনভাবে ছিন্ন করে যাব যেন আমাদের লাশ আইডেন্টিফাই করতেও কাউকে খুঁজে না পাওয়া যায়। মেঘ সরু চোখে তাকালো, আবিরের হাত ছেড়ে একটু দূরে সরে বসলো, কণ্ঠস্বর খাদে নামিয়ে শীতল কণ্ঠে বলল, তাহলে আসলেই কেন? আমার মনে আপনার জন্য কোনো মায়া জন্মালেন? কেনই বা বারবার অনুভব করালেন আপনি আমাকে ভালোবাসেন? আমার প্রতি এত অধিকার দেখালেন কেন? আমি যাওয়ার আগেই সব কিছু দিয়ে দেন কেন? সবার মধ্যে আমাকেই কেন এত আগলে রেখেছেন? আমি তো আপনার জীবনে যাইনি, আপনি আমার জীবনে এসেছেন। আমাকে কষ্ট নিয়ে নিজেই চলে যাওয়ার কথা বলছেন। আবির নিরুত্তর। মেঘ আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। পুনরায় আবিরের হাতের ওপর হাত রেখে নিরাট কণ্ঠে শুধালো, আপনি এমন কেন? কেমন? বুক ফাটে তবু মুখ ফোটে না, এই স্বভাব তো মেয়েদের হয়, আপনার কেন? বদভ্যাস। আবির ধীর কণ্ঠে বলল, অন্ধকার হয়ে যাচ্ছে, বাড়িতে যা, তোর ভাই তোকে খুঁজবে। আমাকে না পেলে অবশ্যই আমাকে কল দিবে, তখন আপনি বলবেন আমি হারিয়ে গেছি। মেঘ বসে থেকে উঠতে গেল। আবির সহসা মেঘের হাত ধরে ফেলল, গম্ভীর কণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছিস? সে আপনার জেনে কাজ নেই, আপনি থাকুন আপনার রাগ নিয়ে। আমি তাদের দেশে চলে যাব, প্রয়োজনে তাদের সাথে বন্ধুত্ব করে নিব, তবু আপনার মতো রাগী মানুষের সাথে থাকবো না। ছেড়ে দেন, চলে যাব। আবির একটা টান মেরে মেঘকে বসিয়ে দিল, হাঁটুর ওপর ভর দিয়ে সোজা হওয়ার চেষ্টা করলো। মেঘ নিবু নিবু চোখে তাকাচ্ছে। আবির খানিক ঝোঁকতে মেঘ পাথরের বনে গেছে, মস্তিষ্কগুলো জোরে চিন্তায় ঘুরপাক খাচ্ছে। আবির মেঘের হাতটা টেনে আলতোভাবে নিজের বুকের ওপর রাখলো। আবিরের দৃষ্টি স্থির হয়ে রইল, ঠোঁটের কোণে সিক্ত হাসি ঝুলিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই আমার কাছে আসলে আমি এলোমেলো হয়ে যাচ্ছি, আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, কি বলতে কি বলে ফেলি নিজেও বুঝতে পারি না। তোর কাজল টানা চোখ আমার মনে ব্যাকুলতা সৃষ্টি করে, তোর শত রাগ অভিমান আমি মাথা পেতে নিবো, কিন্তু আমার থেকে দূরে যেতে চাইলে খুন করে ফেলবো। আবিরের কণ্ঠে হুমকি হতো, আজ ভয় পেল না মেঘ, বরং মন শান্ত হয়ে গেছে আবিরের আচরণ। কিন্তু দিনের নীরবতায় মেঘের মনের আকাশ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। সেই আকাশের বিদ্যুৎ চমকানো আজ থেমে গেছে, একদম নিশ্চুপ হয়ে গেছে। মেঘ আবিরের অভিমুখে চেয়ে আছে। আবিরের দৃষ্টি কেমন যেন নেশালো, দু চোখ মায়াবী এক জাল বিছিয়ে রেখেছে। মনের ভেতর লোকানো অভিমানীরা ভালোবাসায় রূপ নিয়েছে, যাওয়া পাওয়াগুলো শূন্যতায় ভরেছে। মেঘ আচমকা ভ্রুকুচ নাজালো, মুচকি হেসে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার লজ্জা লাগছে। আবির মৃদু হেসে চোখ সরিয়ে নিল, ঢোক গিলল, শান্ত কণ্ঠে বলল, কোনো অঘটন ঘটার আগে বাড়ি চলে যা। আমি খারাপ লুচ্ছা, যখন যা খুশি করে ফেলতে পারি, তারপর কিছু হয়ে গেলে আমার চরিত্রের দোষ দিবি। মেঘ চোখ বড় করে তাকিয়ে আছে। আবির চাপা নিঃশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল, যেতে বললাম তো। মেঘ উঠতে নিল, হঠাৎ আবিরের গালে নজর পড়ল, অল্প আলোতে খচা খচা দাড়িগুলো খুব আকৃষ্ট। মেঘ শুকনো গলায় ঢোক গিলল, কিছু একটা ভেবে মুচকি হাসল। আচমকা এক হাতে আবিরের থুতনিতে অন্য হাত আবিরের ঘাড় আঁকড়ে ধরল। আকস্মাৎ মেঘের স্নিগ্ধ ঠোঁট জোড়া আবিরের ঘা স্পর্শ করল। জীবনের প্রথমবারের মতো মেঘের মনে বসন্ত শ্রাবণ হেমন্ত একসাথে দোলা দিচ্ছে। আবির কিংকর্তব্য বিমূঢ় মেঘের এমন কাণ্ডে আশ্চর্যের চূড়ায় পৌঁছে গেছে। শরীর জুড়ে অজানা শিহরণ বইছে। আবিরের যৌবনের প্রথম ভালোবাসা মেঘ, মেঘকে নিয়ে কত শত কোটি স্বপ্ন দেখেছে সে। এই হিসেব নেই, কল্পনার কত চুমু খেয়েছে, কিন্তু বাস্তবে অসম্ভব। মেঘের দিকে যতবার তাকিয়েছে ততবারই ইচ্ছে করে ফট করে চুমু খেয়ে নিতে, কিন্তু মেঘ যে বড্ড বেশি অভিমানী। বাজে ছেলে ভেবে কথা বলা বন্ধ করে দিলে কি হবে, এই ভয়ে কাছে এসেও আসতে পারিনি। নিজের ওপর নিয়ন্ত্রণ হারালেও কখনো বুঝতে দেয়নি মেঘকে। সেই মেঘ কিনা আজ এমন কাণ্ড করে বসলো। আবিরের হৃদস্পন্দের গতি তীব্র, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। আবিরের দাড়িগুলো মেঘের নরম গালে খোঁচা দিচ্ছে, এতেও মনোযোগ সরছে না মেঘের। দু চোখ বন্ধ করে রেখেছে। কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। হঠাৎই আবিরকে ছেড়ে এক দৌড়ে দূরে চলে গেল। আবির
আবিরের ঘর কাটলো, ঘাড় ফিরিয়ে তাকালো, বসা থেকে উঠতে উঠতে চেঁচালো, এটা কি হলো? মেঘ জবাব বই বলল, আপনি বলেছিলেন সঙ্গদোষে লোহা বাসে, আপনার সাথে মিশতে মিশতে আমি চরিত্রহীন হয়ে যাচ্ছি। এবার বোধ হয় ঠিকঠাক ম্যাচ হবে। চরিত্রহীন প্লাস চরিত্রহীন ইকুয়াল চরিত্রহীন সনদপত্র। আবির তপ্ত স্বরে ডাকলো, মেঘ শুনে যা। জি না আবির ভাই, আমি এত বোকা না। আপনার ভালোবাসা পেতে একটু আধটু বোকা সেজে ঘুরতে ভালো লাগে। আবির দীর্ঘশ্বাস ফেলে গানের সুরে টান দিল, তুমি যাইলা গেলে মনের আগুন নিভাইয়া গেলে না, তুমি দেখিয়া গেলে না, শুনিয়াও শুনলে না, জ্বলিয়া গেলে মনের আগুন নিভাইয়া গেলে না। মেঘ দূর থেকে ফিক করে হেসে দিল। আবির একদম এগোতেই মেঘ এক দৌড়ে আবিরের দিকে ছুটল। আবির সেদিকে তাকিয়ে মুচকি হাসল। এখানেই শেষ করছি পর্ব সংখ্যা 31। আবির স্পেরো পর্ব সংখ্যা 32। আকাশ চুয়ে শ্রাবণ ধারার বৃষ্টি পড়ছে। অজ্ঞাত টিনের চালের টুপটাপ শব্দ হৃদয়ের আড়ল তুলছে। নীলারঙ্গ আকাশ আজ ঘোলাটে হয়ে আছে। দলে দলে উড়ে যাওয়া পাখিরা বর্ষ সিক্ত গাছের ডালে চুপটি করে বসে আছে। নরম মাটিতে নিঃশব্দে শুকনো ফুলের পাপড়ি ঝরে পড়ছে। বৃষ্টি সিক্ত শ্রব্য রঙের নয়নতারা ফুলগুলো দেখে মনে হচ্ছে হৃদয়ের বিষর্ম আবৃত করে দিনের আলোর সাথে তাল মিলাতে ব্যস্ত হয়ে পড়েছে। বেলা ফোটাবার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিছুটা কমেছে। মেঘ আলতো ঘতে একটা ফুল তোলে অতি সর্পবর্ণে কানের পাশে ঘুরছে, আর একটা ফুল সযত্নে হাতে নিয়েছে। স্টেশন চত্বরে বন্যা বসে আছে। বৃষ্টি ভেজা দিনে মালাই খাওয়ার খুব শখ হয়েছে বন্যার। মেঘকে বলার সঙ্গে সঙ্গে মেঘও রাজি হয়ে গিয়েছে। তানভীর মেঘকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে কোথায় যেন চলে গিয়েছে। মেঘ নিজের হাত থেকে থাকা নয়নতারা ফুলটা বন্যার কানের পাশে গুজে দিয়ে কোমল কণ্ঠে বলল, মাশাআল্লাহ, কারণ নজর না লাগুক। বন্যা হেসে বলল, তোকেও অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ জানু। ওয়েলকাম বেবি। তুই কি একটা এনেছিস? না, ভাইয়া দিয়ে গেল। তুই কি একা এসেছিস? না, ভাইয়া দিয়ে গেল। আমার চা খেতে ইচ্ছে হয়েছে। এই কথা তোর ভাইকে বলে দিয়েছিস? মেঘ নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ। উনি বোকা দেয়নি। উফ, উনি বকা দেয়নি? মেঘ এপাশে ওপাশে চোখ নাড়িয়ে শীতল কণ্ঠে বলল, না। এই কথা শুনে ভাইয়া হাসছিল। বন্যার রাগী স্বরে বলল, এই জন্য তোকে কিছু বলতে ইচ্ছে করে না। তোর এত এত প্রশ্নের তোরে পড়ে বাধ্য হয়ে বলতে হয়। আমাকে না বললে কাকে বলবি তুই? বন্যা গম্ভীর মুখ করে বলল, কাউকেই বলবো না। দুই বান্ধবী মালাই চা খেতে খেতে গল্প করছে। এর মধ্যে স্টেশনে থামলো। শত শত মানুষ হুটোপুটি করে থামছে। দেখে মনে হচ্ছে বড্ড তাড়া তাদের। কোনো দিন তাকানোর সময় নেই। কিছু সময়ের ব্যবধানে ফাইল হাতে অল্প বয়সী ছেলেদের স্টেশন ভরপুর হয়ে গেল। আজ শুক্রবার, বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা আছে। বুক পকেটে হাজারো স্বপ্ন নিয়ে দূর দূরান্ত থেকে কত শত চাকরি প্রাপ্ত শিরা পরীক্ষা দিতে এসেছে। চায়ের কাপে ঠান্ডা হচ্ছে চা, সেদিকে খেয়াল নেই বন্যা। অন্যমনস্কভাবে তাকিয়ে কিছু ভাবছে। মেঘ আস্তে করে ছুঁয়ে ডাকলো, বন্যা। বন্যা নড়েচড়ে বসলো। মেঘ জিজ্ঞেস করলো, কি ভাবছিস? বন্যা আস্তে করে ঢোক গিলে বলল, এই যে মানুষগুলো নির্ঘুম রাত কাটিয়ে কত দূর দূরান্ত থেকে এসেছে। কেন? একটা চাকরির আশায়। চাকরি শব্দটা যতটা না ছোট, এর মর্যাদা ঠিক ততটাই বেশি। ছোট সেটা হোক সেটা তৃতীয় শ্রেণীর কোনো চাকরির কিংবা প্রথম দ্বিতীয় শ্রেণীর। আমাদের বাসার অবস্থা দেখ, আব্বুর বয়স বাড়ছে, দুশ্চিন্তা বাড়ছে, অসুস্থ হয়ে পড়ছে। আব্বু প্রতিনিয়ত চাকরির পরীক্ষায় দিয়ে যাচ্ছে, তবুও চাকরি হচ্ছে না। ভাই কত ছোট, আমি এখনও অকুল মাঝে আটকে আছি। এই সব কিছুর সমাধান কি? মেঘ মজার ছলে বলল, বিয়ে। বন্যা আনমনে হেসে বলল, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কাছে বিয়েটাও দুর্বোধ্য বিষয়। আমাদের বিশ্ব সুন্দরীর মতো ভুবনময়ী রূপ নেই এ যে এক দেখাতেই আমাদের পাওয়ার জন্য কেউ উন্মাদ হয়ে যাবে। তাছাড়া বাবার অঢেল সম্পত্তিও নেই যে মেয়ের জামাইকে বাড়ি গাড়ি দিয়ে দেবে। আমাদের কাছে পড়াশোনাটা একমাত্র সম্বল, আর চাকরিটা শেষ সংস্থা।
মেঘ মৃদু স্বরে আওড়ালো, তুই কি আমার কথায় রাগ করছিস? বন্যা হেসে বলল, আরে না, কথাগুলো এমনি বললাম। কিছুদিন আগে আবুকে আবারও দেখতে এসেছিল, বলেছিলাম না তোকে? মেঘ ছোট করে বলল, হ্যাঁ, তারা আমাদের সম্পর্কে জেনেই এসেছিল। আবুকে দেখার পর সামনেই বলেছিল তাদের মেয়ে পছন্দ হয়েছে, বিয়ের দিন তারিখ দেখে কল করে জানাবে। আমরা সবাই খুশি ছিলাম, কিন্তু দুদিন পর কল দিয়ে বলতেছে তাদের ছেলের জন্য এর থেকে ভালো সম্বন্ধ এসছে, সে মেয়ে চাকরি করে। আবুকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বলতেছিল, ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়লে কি হবে, আপনার মেয়ে তো চাকরি করে না। আব্বু পরিবর্তে খোঁজ নিয়ে জানতে পারে ছেলে কোনো চাকরিই করে না, ছোটোখাটো কি ব্যবসা করে। সে বিয়ে ভাঙার পর আব্বু সিদ্ধান্ত নিয়েছে চাকরি সরকারিজীবী কোনো ছেলের সাথে মেয়ের বিয়ে দেবেন। ছেলে গরিব হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বড়লোক বাবার মিথ্যাবাদী ছেলে যেন না হয়। মেঘের কপালে ভাঁজ পড়ল, মৃদুস্বরে বলল, তার মানে তোকে আর বৃষ্টি আপুকে বিয়ে করতে হলে ছেলের অবশ্যই চাকরিজীবী হতে হবে? হ্যাঁ, আগে ভালো মানুষ হতে হবে, তারপর সরকারি চাকরিজীবী হতে হবে। এটা তোর কথা নাকি আঙ্কেলের? শোন, আমার আব্বু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কমপক্ষে 10 বার ভাবেন। আব্বু এই সিদ্ধান্ত জানিয়েছেন মানে উনি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন, আর আমি আমার আব্বুর এবং ওনার সব সিদ্ধান্তকে সম্মান করি। তাই আব্বুর কথা সেটা হবে, আমার কথাও সেটাই হবে। মেঘ কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? বর্ণার সরল জবাব, অবশ্যই। মনে কর কেউ তোকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে, তোদের সব কিছু জেনেই ভালোবাসে, সে তোকে তোর মনের কথা বললে তখন তুই কী করবি? আব্বুর সাথে দেখা করতে বলবো, সে না হয় করলো। ধরে নে ছেলেটা খুব ভালো মানুষ, দেখতে শুনতে ভালো, পরিবারও ভালো, কিন্তু তার সরকারি চাকরি নেই। তখন কি রিজেক্ট করে দিবি? যদিও অসম্ভব, তারপর অকল্পনীয় বিষয়, তবুও বলছি, কেউ যদি মন থেকে আমাকে ভালোবাসে তাহলে তার জন্য আমার একটা সাজেশন থাকবে, পড়াশোনা চলমান থাকলে সেটা শেষ করে নিজ প্রতিষ্ঠিত হবেন। চাকরি নেওয়ার পরও আমার প্রতি আগের মতো অনুভূতি থাকলে বাসায় যোগাযোগ করবেন। আর যদি মনে হয় আমি তো সরকারি চাকরি পেয়ে গিয়েছি, এখন সুমা ঝুমা রুমার মতো সুন্দরী মেয়ে পাবো, তাহলে বন্যার মতো মেয়ের কাছে কেন যাব? তখন আমি বলবো, আলহামদুলিল্লাহ, আপনার মাথায় সুবুদ্ধি হয়েছে। কেউ যদি তোর জন্য চাকরি নেই আর জয়েনিং লেটার হাতে নিয়ে তোর বাড়িতে হাজির হয়, তখন কি বলবি? তখন বলবো, আপনি বুদ্ধিতার পরিচয়টা তা না দিলেও পারতেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আর আমি কি বলবো জানিস? কি বলবি? বন্যা শান্ত কণ্ঠে প্রশ্ন করল। থাক, এখন বলবো না। আকস্মাৎ পেছন থেকে গলা খাকারি দিতেই মেঘ বন্যা দুজনেই ঘুরে তাকালো। তানভীরকে দেখে দুজনেই হতবিহ্বল। তানভীর এখন এসেছে, ঠিক কতটুকু কথা শুনেছে সেসব ভেবে দুই বান্ধবী মুখ চাওয়াচাই করলো। তানভীর এগিয়ে এসে মেঘের সামনে দাঁড়ালো, পেছন থেকে হাত সামনে আনতেই 2 হাত ভর্তি কদম ফুল দেখে মেঘ চমকালো। বাসা থেকে আসার পথ দূরে একটা কদম ফুল গাছ দেখেছিল, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও ফুলগুলো মারাত্মকভাবে আকৃষ্ট করেছিল। তানভীর হাত দুদিকে ধরল। মেঘ 1 সেকেন্ডে দেরি না করে ফুলগুলো হাতে নিল। বন্যা কিঞ্চিত ইতস্তত বোধ করলেও কিছুটা সময় নিয়ে ফুলগুলো হাতে নিল। কদম ফুলের মোহনীয় নিয়মান সুবাসে নাসারন্ধে পর্যন্ত সুরভির হচ্ছে। বন্যা থ্যাংক ইউ বলে তাকাতেই দেখল তানভীর কনুইতে হাত চেপে রেখেছে, আঙুলের ফাঁক দিয়ে রক্তভাব কনুই দেখা যাচ্ছে। বন্যা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো, হাতে কি হয়েছে আপনার? মেঘও সেদিকে তাকালো। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, ফুল আনতে গিয়ে গাছে লেগেছিল, তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। মেঘ চটজলদি বসা থেকে উঠল, হাত দেখতে উদ্যক্ত হলো। তুমি ফুল আনতে গেলে কেন? বন্যা চাপা সরে বলল, বসুন এখানে। তানভীর প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে পড়ল। বন্যা ব্যাগ থেকে পানির বোতল বের করে ছিঁড়ে যাওয়া জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করে দিল। একটা অ্যান্টিসেপটিক ক্রিম থেকে কিছুটা নিয়ে আস্তে ধীরে লাগাতে লাগলো। তানভীর দাঁত চেপে বাক্যশূন্য চোখে বন্যার দিকে চেয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে মেঘ। বন্যা ধীরে কণ্ঠে শুধালো, বেশি ব্যথা করছে? তানভীর মৃদুস্বরে জবাব দিল, না। তানভীর মেঘের দিকে তাকাতেই মেঘ চোখের ইশারায় কিছু বলল। তানভীর নিঃশব্দে হাসলো, সেই সঙ্গে মেঘ হঠাৎ বলল, আমার চকলেট খেতে ইচ্ছে করছে, যাই নিয়ে আসি। তানভীর ডাকলো, এই বনু। মেঘের শুনেও শুনল না, হাসতে হাসতে দূরে চলে গেল।
বন্যা ব্যস্ত হয়ে তানভীরের হাত দেখছে। অতঃপর চাপা স্বরে বলল, এটা শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে। পানিতে কম ভেজানোর চেষ্টা করবেন আর সাবধানে থাকবেন। তানভীর কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, এর থেকেও কত তীব্র যন্ত্রণা নিয়ে প্রতিনিয়ত হাসার চেষ্টা করি, সে খবর তো কেউ রাখে না। চোখে দেখা গেলেই ব্যথা বেশি হয় না, কিছু অদৃশ্য ক্ষত মর্মান্তিকভাবে পর্যন্ত পারে। বন্যা নরম চোখে তাকালো। বন্যা স্বাভাবিকভাবেই খুব স্ট্রং মেন্টালির মেয়ে, অল্পতে ভেঙে পড়ে না। আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার মতো কর্মকাণ্ড কখনোই করেনি। তানভীর ছন্নছাড়া জীবন গোছানোর জন্য বন্যার মতো মেয়ে তানভীরের জীবনে খুব প্রয়োজন ছিল। গত কয়েক মাস বন্যাকে নিয়ে ইয়াত্তিহীন স্বপ্ন দেখে ফেলেছে তানভীর। মনে মনে হৃদয়ের রাজপ্রাসাদের রানীর মর্যাদাও দিয়ে ফেলেছিল, কিন্তু সেই রাতে বন্যার কথা শুনে সব স্বপ্ন ভেঙে গেছে। সেই থেকে তানভীর আর বন্যা ঠিকমতো কথা হয় না। তানভীর নিজে থেকে দূরত্ব রেখে চলে। বন্যা মেলা মোলায়েম কণ্ঠে শোধালো, আপনি কি কোনো রকমের কারণে আমার ওপর রেগে আছেন? তানভীর অন্যমনস্ক চোখে তাকালো। অদূরে মেঘ চকলেট খাচ্ছে আর মিটিমিটি হাসছে। তানভীর সেদিকে তাকিয়ে উত্তর দিল, রাগ করার জন্য হলেও নিজস্ব কাউকে দরকার, যে মানুষটা একান্তই আমার আর যার ওপরে আমার কোনো অধিকার নেই, তার সাথে রাগ দেখানোর বেমানান। তুমি আমার বোনের বান্ধবী, তোমার সাথে এতটুকু আমার পরিচয়। এই সম্পর্ক না আছে অধিকার আর না আছে রাগ করার কোনো কারণ। আমার মনে হচ্ছে সেদিন রাতের ব্যবহার আপনি রাগ করেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কোনো ব্যাপার না, তুমি তোমার অবস্থানে একদম ঠিক আছো। তোমার পাশের সম্পদ পড়াশোনা করবে, চাকরি করবে, দেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। আমি তানভীর কোথায় পড়ে থাকবো? বন্যা কিছু বলতে গেল, কিন্তু তানভীর এসব কোথায় পাত্তা না দিয়ে চলে গেল। মেঘ দূর থেকে সব দেখছিল। তানভীর যেতেই মেঘ ছুটে এলো, বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, চকলেট খাবি? বন্যা মাথা নেড়ে না করলো। মেঘ আবারও বলল, একটু খাও না জান। বন্যা স্তব্ধ হয়ে বলল, খেতে ইচ্ছে করছে না। মেঘ হাসতে হাসতে বলতে লাগলো, জানিস, এভাবেই মালা আপু আবির ভাইকে চকলেট সেধেছিল, কিন্তু আবির ভাই ছুঁয়েও দেখেনি। অথচ আমাকে নিয়ে একদিন মার্কেটে গিয়েছিল, তখন ঠিকই চকলেট খেয়েছে। শুধু তাই নয়, আমার অর্ধেক খাওয়া চকলেট থেকেই খেয়েছিল। বন্যা আমার চোখে তাকালো, ভারী কণ্ঠে শুধালো, তুই কি আবির ভাইয়ের প্রেমে পড়েছিস? বিশ্বাস কর, আমি কোনোভাবেই পড়তে চাইনি। উনি টেনে হিঁচড়ে ওনার প্রেমে বাধ্য করেছেন পড়তে। তোর জন্য তোর ভাই জানে? মেঘ ফিক করে হেসে বলল, প্রেম গোপনে করতে হয়, ভাইয়া জানে কি গেলে কি আস্ত কি আস্ত কি রাখবে আমাকে? আবির ভাই তোকে ভালোবেসেছি বলেছে? বেশ নিরাশ কণ্ঠে বলল, না রে, এই ব্যাটা সুবিধার না। হিটলারও মনে হয় ওনার থেকে ভালো ছিল। বন্যা একটু সময় নিয়ে বলতে লাগলো, দেখ মেঘ, না করবি, যা করবি বুঝে শুনে করবি। তোর ভাইয়ের তো তোর আবির ভাইকে আমি দেখিনি, চিনি না, জানি না, তাই তার ব্যাপারে কোনো মন্তব্য করব না। কিন্তু তোকে আমি চিনি, প্রেম ভালোবাসা দুদিনের চলাফেরা সবই আজকাল নেই। মানুষটা সঠিক না হলে জীবনে দুঃখ পেতে হবে, সে দুঃখ কাউকে বলতেও পারবি না কখনো। মেঘ ঠান্ডা কণ্ঠে আওড়ালো, তুই হঠাৎ এত সিরিয়াস হয়ে গেলি কেন? প্রতিটা বিষয়ে বেশি জ্ঞান দিচ্ছিস। বন্যা নিঃশব্দে হেসে বলল, পরিস্থিতি সব শিখিয়ে দেয়। আজ আমি বলছি, কাল তুই বলবি, সবাই পরিস্থিতির খেলা। তুই কি বলতে চাচ্ছিস আবির ভাই ভালো না, আমাকে ঠকাবে? আমি বলেছি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নিবি। অপরিচিত কোনো ছেলে হলে আমি সরাসরি নিষেধ করতাম, কিন্তু আবির ভাই তোর আপন চাচাতো ভাই। তাছাড়া তানভীর ভাইয়ের মুখে আমি ওনার কথা বেশ কয়েকবার শুনেছি। ভাই বোনের সম্পর্কে এরকমের ভালোবাসা অন্যরকম, আর বিয়ের পর সম্পর্ক টোটালি ভিন্ন। তাই বলেছি সময় নেই, এটা তোর সারা জীবনের ব্যাপার। মেঘ মলিন কণ্ঠে বলল, আমি যে আবেগে পড়ে একটা ভুল করে ফেলেছি। বন্যা আটকে উঠল, কি ভুল করেছিস? মেঘ বলতে গিয়েও থেমে গেল, মুখে আসা কথাটা গিলে নিল। মুচকি হেসে বলল, তুই ঠিকই বলেছিস, আমার ওনাকে পাত্তা দেওয়ার একদম ঠিক হয়নি। আমি এখানেই শেষ করছি পর্ব সংখ্যা 32। আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমার নাক পুরোপুরি বন্ধ, তাই আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, যার জন্য আমার পড়া অনেকটাই আটকাচ্ছে। আর আশা করি এরপর থেকে রোজ গল্প দেব। আর আমি তো ভালোবাসি তোকে স্টোরি দিয়েছি, দেখেছো?
আমি একটা বই কিনেছি, সেটা হচ্ছে কলকাতার বই। ওটা কলকাতাতে তৈরি হয়েছে, বাংলাদেশের বই না। তো ওটা 'আমৃত্যু ভালোবাসি' সিজন 1 এর থেকে একটু না অনেকটাই আলাদা। তো আমি ভাবছি ওটাও পড়ে শোনাবো, যদি আপনারা মত দেন তো। যদি বলেন পড়তে তাহলে কমেন্ট করবেন, আমি পড়ে শোনাবো। আর আমি আবারও বলছি, যে গল্পগুলো অসম্পূর্ণ আছে আমি খুব তাড়াতাড়ি শেষ করে নতুন গল্প স্টার্ট করার চেষ্টা করব। ওকে, বাই।